উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে আলোচনা করছে। মানুষ সামাজিক প্রাণী। সমাজের বাইরে থেকে মানুষ বাঁচতে পারে না। সৃষ্টির শুরু থেকে আত্মরক্ষা ও বংশ বিস্তারের প্রয়োজনে মানুষ স্বাভাবিক প্রবৃত্তি বশে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ হয়, গড়ে তোলে বিভিন্ন প্রকার সামাজিক সংগঠন। এইভাবেই মানুষ গড়ে তুলেছে পরিবার, গোষ্ঠী, অর্থনৈতিক সংগঠন, রাষ্ট্র ইত্যাদি। আবার এই সব সংগঠন ও তাদের কার্যাবলীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান গড়ে উঠেছে। তাহলে কি বললাম? মানুষ হচ্ছে সামাজিক প্রাণী। সমাজের বাইরে থেকে মানুষ বাঁচতে পারে না। সৃষ্টির শুরু থেকেই আত্মরক্ষা ও বংশ বিস্তারের প্রয়োজনে মানুষ স্বাভাবিকভাবে প্রবৃত্তি বশে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ হয়, গড়ে তোলে বিভিন্ন প্রকার সামাজিক সংগঠন। এইভাবেই মানুষ গড়ে তুলেছে পরিবার, গোষ্ঠী, অর্থনৈতিক সংগঠন, রাষ্ট্র ইত্যাদি। আবার এই সব সংগঠন ও তাদের কার্যাবলীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু সামাজিক বিজ্ঞান, যেমন সমাজবিদ্যা, অর্থবিদ্যা, রাষ্ট্রবিদ্যা ইত্যাদি। রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের একটি শাখা এবং এটি মূলত রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে। রাষ্ট্র কোনো শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান নয়। আদিম সমাজে রাষ্ট্র ছিল না। দীর্ঘ বিবর্তনের ফলে আদিম সাংগঠনিক জীবন রূপান্তরিত হয় আধুনিক রাষ্ট্রীয় জীবনে। আদিম সমাজে রাষ্ট্র ছিল না, কিন্তু দীর্ঘ বিবর্তনের ফলে আদিম সাংগঠনিক জীবন রূপান্তরিত হয় আধুনিক রাষ্ট্রীয় জীবনে। রাষ্ট্রীয় জীবনের সূচনাকাল থেকে রাষ্ট্রবিজ্ঞানের জন্ম হয়নি। রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ প্রাচীন গ্রিসের দার্শনিকদের আলোচনায় খ্রিস্টপূর্ব ৫ম থেকে ৩য় শতকে। এই যুগে যেসব চিন্তানায়ক রাষ্ট্র সমাজ সম্পর্কে গবেষণা করেছেন তাদের মধ্যে প্লেটো ও অ্যারিস্টটলই প্রধান। এদের চিন্তাধারার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য থাকলেও এরা উভয়েই রাষ্ট্রকে মানুষের জীবনের সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, বিভিন্ন কালের রাষ্ট্রচিন্তার ওপর তৎকালীন যুগধর্ম আপন প্রভাব বিস্তার করে। তাই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা যেমন পাল্টায়, তেমনি রাষ্ট্রচিন্তাও পাল্টে যায়। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল নগর রাষ্ট্রকে কেন্দ্র করে, এবং তৎকালীন রাষ্ট্র দর্শন গড়ে উঠেছিল এই নগর রাষ্ট্রের পরিপ্রেক্ষিতেই। এরপর এলো রোমান যুগ। বাহুবলে রোমানরা তাদের নগর রাষ্ট্রকে বিশাল সাম্রাজ্যে পরিণত করে। এই পরিবর্তিত পরিস্থিতিতে রোমানদের পক্ষে গ্রিকদের মতো ন্যায় নীতি নিয়ে বসে থাকলে চলবে না, কারণ বিরাট রোমান সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করতে গেলে নীতির চেয়ে বেশি দরকার আইন শৃঙ্খলার। একদিকে ব্যক্তি ও রাষ্ট্র, অন্যদিকে সম্রাটের অধীন বিভিন্ন এলাকার মধ্যে আইনের বাঁধন কী করে জোরদার করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে এই যুগে রাষ্ট্র দর্শন উপহার দিয়েছেন আইন ও শাসন সম্পর্কিত বেশ কিছু কালজয়ী তত্ত্ব। এর এলো মধ্যযুগ। রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এই দীর্ঘ 10 শতক ব্যাপী চলছে মধ্যযুগ। এই পর্বে রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে তেমন কোনো মৌলিক চিন্তাভাবনা লক্ষ্য করা যায় না। প্রায় সারা মধ্যযুগ ব্যাপী চলেছে রাজার সঙ্গে পোপের, রাজশক্তির সঙ্গে চার্চের লড়াই। মধ্যযুগে যা কিছু রাষ্ট্রনৈতিক চিন্তা ভাবনা গড়ে উঠেছিল
তা এই লড়াইকেই কেন্দ্র করে। শেষ পর্যন্ত রাজ্য শাসনের ব্যাপারটি চার্চের খবরদারি থেকে মুক্ত হয় এবং রাষ্ট্র ক্রমশই ধর্মনিরপেক্ষ রূপ নিতে থাকে। রাষ্ট্রকে ধর্মের নাগপাশ থেকে মুক্ত করার ব্যাপারে মানুষের মনকে ধর্মান্ধতা ও কুসংস্কার মুক্ত করার ব্যাপারে যে দুটি ঘটনার পর সাহায্য করেছিল তার মধ্যে একটি হলো ধর্ম সংস্কার আন্দোলন এবং অপরটি হলো নবজাগরণ। কিছু কিছু জায়গায় আমি ভিডিও করার সময় একটু অক্ষরে দেখতে অসুবিধা হচ্ছে, তার কারণে আমার একটু ভুল বলেছি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, পরবর্তী ভিডিও দেব, দেখতে থাকুন। আর আমার থেকে কিছু আমার এই রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে যা যা আমি তথ্য দিচ্ছি তা আপনাদের উপকারে আসবে নিশ্চয়।